নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সিলেটের বিশ্বনাথে বিএনপির এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ। নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে জুনের পরে নয়। প্রধান উপদেষ্টা আসলে আরেকটু ঝেড়ে কাশা, প্রধান উপদেষ্টার একটু ঝেড়ে কাশা উচিত। এই ব্যাপারে এই কথাটা কিন্তু খুবই একটা পরিষ্কার হলো না। আমি জানি না রাজনৈতিক দল এই কথা শুনে কি বলবে যে না, ভালো একটা আশ্বাস পেলাম। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ভাইরাল আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে জুনের পরে নয়। প্রধান উপদেষ্টা আসলে আরেকটু ঝেড়ে কাশা উচিত। প্রধান উপদেষ্টার একটু ঝেড়ে কাশা উচিত। এই ব্যাপারে এই কথাটা কিন্তু খুবই একটা পরিষ্কার হলো না। আমি জানি না রাজনৈতিক দল এই কথা শুনে কি বলবে যে না, ভালো একটা আশ্বাস পেলাম, নাকি বলবে যে সেই পুরনো খেলা বা পুরনো যে বক্তব্য সেখান থেকে তিনি সরে আসলেন না। জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে, সবই পারে, তবে 2026 সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দরকার নাই, যেখানে প্রধান দুটি রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলছে, বিএনপি বলছে ডিসেম্বর আর জামাত বলছে রমজানের আগে। তো রমজান মধ্য ফেব্রুয়ারিতে, তার আগে জানুয়ারি, তাহলে ডিসেম্বর জানুয়ারি, তাহলে বললেই তো হয় যে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি হবে। তারপরে তো আমি যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সেটা আমিও মনে করি যে আসলে তো খামাখায় প্রলম্বিত করা হচ্ছে। ঐক্যমত্য সমস্ত বিষয় হবে না, এবং সেটা করতে গেলে এটা বুমেরাং হবে। বরং এটা একটা কি বলে, সবাই এটাতে রাজি হবে না, এবং রাজি না হলে যেটা হবে সেটা হলো যে একটা মুখ কালাকালি হবে। তার চেয়ে বড় আকার বা বড় মাপের কিছু পয়েন্ট, তার মধ্যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিচার বিভাগের একটি স্বাধীনতা, প্রশাসন পুলিশ যাতে রাজনীতিকরণ না হয়, দলীয়করণ না হয়, এগুলিকে কেউ যাতে ব্যবহার না করতে পারে, এইরকম কিছু বিধিবিধান ছাড়া আর কি করতে পারে? বাকিটা তো এত শিক্ষার পরেও যদি কোনো দলের শিক্ষা না হয়, যদি ক্ষমতায় এসে যদি আবারও সেই শেখ হাসিনার কায়দায় চলতে চায়, তাহলে তাদের অবস্থান হবে হয় দিল্লিতে তো আর জায়গা পাবে না। শেখ হাসিনা যতক্ষণ আছে ওটা তো আওয়ামী লীগের জন্য নির্দিষ্ট, ভারত, দিল্লি, কলকাতা এগুলি তাদের জন্য নির্দিষ্ট। তাহলে অন্যদিকে ওয়াশিংটনে যাইতে হবে, নিউ ইয়র্কে যাইতে হবে, বা যুক্তরাজ্যে যাইতে হবে, এছাড়া তো আর উপায় নেই। সেটাই হবে। মানুষ মানবে না এটা। মানুষ কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়, বিদ্রোহ করতে হয়, এটা কিন্তু শিখে গেছে। এখন দেখেন এই পরিস্থিতির কারণে আজকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে যমুনামুখী হইতে আমাদেরকে বাধ্য করবেন। আজকে ছাত্রদল শাহবাগে তারা ব্লকেট করছে, তারা সমাবেশ করছে, তারা বলছে যে আমাদেরকে যমুনার দিকে যেতে বাধ্য করবেন। অন্য যে কোনো সংগঠনের তুলনায় বিএনপি যদি ডাক দেয় লাখো লাখো কর্মী আসবে। তো সুতরাং এইভাবে কথা না বলে একদম স্ট্রেট পরিষ্কার কথা বলা উচিত, এবং ওনার জন্য সেটাই মানানসই। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর। বিপ্লবের 9 মাস পর বড় পরিবর্তন আনা সম্ভব হয়নি। যাই হোক, এটা হয়েছে। যেমন আমি মনে করবো যে রেমিটেন্স, এই যে দেখলাম যে $163 কোটি হয়েছে 17 দিনে। তার আবার মাস পড়লেই কিন্তু $3 বিলিয়ন মার্কিন আসবে। এটা ভালো, আমাদের বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, এই ধারা অব্যাহত থাকবে। রপ্তানিটা এখন ভারত গুতাগুতি করতেছে, আমাদের টার্গেট ফুলফিল করতে দেবে না, এবং তারা হাত বাড়াইছে তৈরি গার্মেন্টসের উপর। তো সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়লেও আমার ধারণা যে এখন যা গ্রোথ হবে, এবং পশ্চিমা দেশও যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাতে বাংলাদেশ এগোবে। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেবে যদি লম্বা সময় যদি অরাজনৈতিক সরকার থাকার চেষ্টা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার ইমেজ, তার ক্যারিশমা দিয়ে যদি থাকার চেষ্টা করে, এটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে না। উনি যেই চলে যাবেন ঠাস করে সবকিছু পড়ে যাবে। সুতরাং উনি থাকতে থাকতে একটা কাঠামোর মধ্যে
আনা উচিত। একটা সুন্দর নির্বাচন দিয়ে সবার সাথে হাসি মুখে উনি ওনার অবস্থানে থাকুক। ওনাকে যদি পরবর্তী নির্বাচিত সরকার যদি তাকে উপদেষ্টা হিসাবে রাখে বা বিশেষ দায়িত্বে দেয়, বিশেষ দূত হিসেবে রাখে রাষ্ট্রের, সেটা ভালো এবং সেইভাবেই চলা উচিত। অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা, ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো। কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই, যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া। যখন তার জামিন আবেদন নাকচ হলো তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন, তার চোখ মুখ লাল হয়ে যায়। তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে। আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তারপরে তাকে ভাটারা থানা থেকে ডিবি অফিস, সেখানে জিজ্ঞাসাবাদ। এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা। আর এইমাত্র দেখলাম যে টেলিভিশন স্ক্রল, যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার এই যে ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টার যেই বক্তব্য বা মতামত, এটা তার ব্যক্তিগত, তাকে হত্যা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলায় মানে একটা খুব ভালো নজির স্থাপিত হলো না। হত্যা চেষ্টা মামলা শত শত মানুষের বিরুদ্ধে, এইগুলির ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে এগুলির আসলে বেজলেস, এগুলি মামলা বাণিজ্য করা হচ্ছে, বিভিন্ন মানুষকে বিব্রত করা হচ্ছে, তখন এবং এই কথাও বলা হচ্ছে যে এইসবের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নেওয়ার, তার মানে এই এত মানুষকে জড়ানো এটা সরকারও বিশ্বাস করছে না। এই অবস্থায় নুসরাত ফারিয়া ওই মামলায়, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, ওই মামলায় অপবিশ্বাস সহ, তারপরে জায়েদ খান, তারপরে আরও কি ভাবনা এই সমস্ত অনেকের নাম জানি না, প্রায় 17-18 জন শিল্পীর নাম দেওয়া হয়েছে। এইগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল, বিগত সরকার ঘনিষ্ঠ ছিল। এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা, আর একটা হচ্ছে নৈতিক অপরাধ। নৈতিক অপরাধের ব্যাপারটা হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন। আপনি তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন। আপনি মানে ধরেন ভিন্ন মতের, আমি যদি শেখ হাসিনার সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি, তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে, ভ্রান্তি আছে, তার বিরুদ্ধে আপনি কি করবেন? সেটাকে কি একেবারে মানে অপরাধ হিসেবে আপনি আমারে কারাগারে ঢুকাই দেবেন, নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখো এই শেখ হাসিনা ভুল, এই হলো ফ্যাসিবাদ, এইটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হতো দেশের জন্য। আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে, মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার। এইভাবে যদি আপনি না বুঝায়, এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন, তাহলে তো আর সে সংশোধন হইল না। এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশে তো আপনি একটা সুস্থিরতা দরকার। এই যে একটা অস্থির পরিবেশ, গত 8-9 মাস ধরে জ্বালাও পোড়াও ভাঙো, এরে মারো ওরে ধরো, না, এগুলি না। আপনি অ্যাকশন তো হচ্ছেই, আইনগতভাবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত, যারা দেশের টাকা লুটপাট পাচার করেছে, আপনি ওইদিকে কনসেন্ট্রেট করেন। দেখেন এরা 8 মাস পরে বিদেশে যাচ্ছে, কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে এত 100 কোটি টাকা, এত 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, তারা কিন্তু আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি, কিন্তু তারা তো নাই, তারা আগেই পগার পার। আর এরা তো মানে পগার পার হয়নি, ওদের সাথে সাথে কি এরাও দৌড়াইছে? তা তো দৌড়ায়নি। তার মানে তারা এখন আমাদের এখানে যেই 15 বছরের যে কালচারটা ডেভেলপ করা হয়েছিল, তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে, না হলে সে টিকতে পারে না। অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে, কেউ কালচারালি, কেউ নানানভাবে জড়াই গেছে। এগুলিকে আপনি পার্থক্য করা দরকার, যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়াস্ট হয়েছে। এইগুলি পার্থক্য যদি না করেন, এইভাবে গণহারে
এই কার্যক্রমটা এটা ঠিক না, এটা সমাজে অস্থিরতা বাড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি। এদিন সকাল 8:30টায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতপাড়া পরিয়ে সকাল 10টায় তাকে দ্বিতীয় তলায় 27 নম্বর কোর্টে তোলা হয়। পরে সকাল 10:05 শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন তিনি আদালতে কাঠগড়ার সামনের অংশে ছিলেন। শুনানি শেষে সকাল 10:28 তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তার চোখ মুখ লাল হয়ে যায়। আগামী 22শে মে ফের তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। রোববার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এই হচ্ছে খবর। দর্শক, আমার সাংস্কৃতিক উপদেষ্টা কি বলছেন? নুসরাত ফারিয়া গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। স্ট্যাটাসে তিনি লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রসঙ্গ টেনে ফারুকী বলেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। উল্লেখ করে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটতে থাকে। মানে আব্দুল হামিদ গেছে, এ ব্যাপারে কিছু যারা ইমিগ্রেশন পুলিশকে অভিযুক্ত করা হয়েছে। এরপর থেকে তারা একেবারে মানে গণহারে এমন টাইট দিচ্ছে যে ওই কার সাথে কি ঘনিষ্ঠতা আছে এইগুলিকে কেন্দ্র করে ওই যে পার্থর স্ত্রীকে ফেরত দেওয়া হলো। পরে তো পার্থর স্ত্রী ঠিকই যেতে পারলো। তা নুসরাত ফারিয়া কি ইয়ে করছে, ওই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছে, এটা অপরাধ হয়ে গেল। আরো কত বড় বড় অপরাধীরা চলে গেল, সেগুলি নিয়ে আর এটা একটা অপরাধ হয়ে গেল। আমি তো বললাম এটা একটা বলা যেতে পারে একটা নৈতিক অপরাধ। একটা শিল্পী হিসেবে তোমার উচিত হয়নি যে শেখ হাসিনার মতন একটা ফ্যাসিস্টের চরিত্র অভিনয় করা। এইটুকুই। আপনি ওই এখন কাকে মারবেন, কাকে বকা দেবেন, এটা তো বুঝতে হবে। আপনি যাকে বকা দেবেন তাকে মারবেন না, আর যাকে মারবেন তাকে তো নিশ্চয়ই বকা দেবেন না, তাকে মারবেনই। এই পার্থক্যটা যদি না করে সব যদি গণহারে এভাবে বিচার করা, এটা মুশকিল। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব প্রার্থীর স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না, মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন। স্ট্যাটাসে ফারুকী আরও লেখেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলা আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। যাক, এই অবস্থার মধ্যেও খুব সাহসের সাথে মোস্তফা সরোয়ার ফারুকী একটা পোস্ট দিয়েছেন। আমি জানি এটার পরে অনেকেই তার উপরে ঝাঁপায় পড়বে। আমি আরেকটা অবাক হলাম, সোশ্যাল মিডিয়াতে আরোহী মিম, খুব পরিচিত কোনো আর্টিস্ট না সে, বা মডেল কিনা তাও জানি না, সে একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছে। আমার এটা মনে ধরেছে, আমি একটু পড়ি আপনাদের সামনে। ওনাকে আসলে কোন দোষে ধরা হয়েছে, সঠিক অপরাধটা কি, আসলে হত্যা চেষ্টা মামলার কথা বলা হচ্ছে, এটা কি আদৌ সত্য, নাকি ফ্যাসিবাদীদের মতো আপনারাও যাকে তাকে মিথ্যা মামলায় জড়াচ্ছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। একজন শিল্পীকে যদি কোনো চরিত্রে অভিনয় করার ফলে এমন হেনস্থার শিকার হতে হয়, তাহলে সেটা চরম অন্যায় এবং অবিচার। একজন আর্টিস্টের জায়গা থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি জানি না, আমি এই মেয়েটাকে আরোহী মিম, আমি তাকে চিনি না, আমি জাস্ট আমার নজরে পড়লো, আমি সোশ্যাল মিডিয়ার স্টাফকে বললাম যে তার অবস্থান থেকেও সে প্রতিবাদ করলো। কিন্তু আমাদের অনেক নামি দামি শিল্পী তারা কিন্তু চুপচাপ রয়ে গেল। মানে এমন ভয় ভিতরে ঢুকে পড়েছে সবার যে কেউ
মানে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সমর্থন করলে বোঝা যেত, সে লিখে ফেলতো, যেহেতু প্রতিবাদ করলে আবার কোন বিপদে পড়ে, মানে তাকে ফ্যাসিবাদের দোষর বলা হয় কিনা, সেই কারণে হয়তো বলছে না। এই যে আমি বলছি, দেখা গেল যে আমার এর কমেন্ট বক্সে দেখবেন অনেকেই বলবেন যে আপনার তো দরদ কেন, মুখ কেন, তো মুখ কেন, হ্যাঁ আপনি কি ওই লাইনে চলে গেলেন নাকি, এসব বলবে। তো বলুক, আমি আমার বিবেককে কথাগুলো বলছি। আপনার ভালো লাগলে আপনি প্রতিবাদ করেন, আর যদি সমর্থন করেন সমর্থন দেন, অসুবিধা নেই। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে আসছেন জয়। গুরুত্বপূর্ণ খবর। তাহলে কি আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে যে সজীব ওয়াজেদ জয়কে ঘিরে আওয়ামী লীগের রাজনীতির আবার পুনরুত্থান, পুনর্বাসন, পুনর্জাগরণ বা এমন কোনো পরিকল্পনা আছে কি না, যেই কারণে এতদিন পর মায়ের সঙ্গে দেখা করতে আসছেন? এতদিন তিনি কেন আসেননি? নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কিছু ছেটেফোঁটা আমরা কিন্তু দেখছি। ছোটোখাটো মিছিল হচ্ছে বাংলাদেশে। আজকেই গুলিস্তান এলাকায় 11 জন আওয়ামী লীগ কর্মী ধরা পড়েছে। তারা মিছিলের আয়োজন করছিল বা মিছিল করছিল, সেখান থেকে তাৎক্ষণিক তৎপরতায় আটক করা হয়েছে। সামনে একটা অনেকে বলছেন যে একটা গোলমেলে অবস্থা, তাতে আওয়ামী লীগ একটা পজিশন নেওয়ার চেষ্টা করবে। সেই পজিশনের অংশ হিসেবেই কি আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হচ্ছে এবং সজীব ওয়াজেদ জয় আসছেন দিল্লিতে? এটি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনার প্রেস সচিব তারেক চয়নের ফেসবুকে স্ট্যাটাসেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে যেই খবরটি এসছে সেটা তারেক চয়ন, তিনি সাংবাদিক ছিলেন বাংলাদেশে মানবজমিন পত্রিকার, তিনি এটি শেয়ার করেছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে হাসিনার দেখা হতে পারে, তবে কবে দেখা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। নিশ্চয়ই এই দেখা শুধুমাত্র একটা পারিবারিক বিষয় নাও হতে পারে, একটা রাজনৈতিক ইস্যু হতে পারে। খেয়াল করবেন যে দিল্লিতে শেখ হাসিনা এখনো কিন্তু রাজনৈতিক দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব কাউকে দেয়নি। অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চেষ্টা করছে, এরকম আলোচনা আছে, কিন্তু তাতেও কিন্তু শেখ হাসিনা কোনো মতামত দেয়নি। তো সম্ভবত এমনও হতে পারে, যেহেতু শেখ হাসিনা তার রাজনীতিটা তার হাতে রাখতে চায়, আর শেখ হাসিনা নিজে এখন ফোকাসে আসলে তার প্রতিক্রিয়া ঘটছে, বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোভাবেই ঠিক হচ্ছে না এবং বাংলাদেশের চরম আপত্তি আছে। সুতরাং এই ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে শেখ হাসিনা হয়তো সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দিতে পারে, তারই অংশ হিসাবে হয়তো দিল্লিতে আসতে পারেন সজীব ওয়াজেদ জয়, এমনটাই বলা হচ্ছে। প্রেস সচিব তারেক চয়ন লিখছেন যে ভারতে আসতে পারেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিউজ 18-এর খবর সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছেলের সঙ্গে দেখা হতে পারে। যাই হোক, যদি তিনি জানেন ইতিমধ্যেই সজীব ওয়াজেদ জয় তার পাসপোর্ট হস্তান্তর করেছেন এবং তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, এমন খবরও এসছে। তো আমেরিকার নাগরিকত্ব নেওয়ার পর যথেষ্ট এখন সেফ, মানে সজীব ওয়াজেদ জয় যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন এবং নিরাপদেই ভ্রমণ করতে পারেন। মার্কিন নাগরিককে চট করে গ্রেপ্তার করা যায় না। হয়তো নানান রকম নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক করে তিনি মায়ের সঙ্গে আসছেন দেখা করতে। বোঝা যাবে মায়ের সঙ্গে সত্যি সত্যি যদি সাক্ষাৎ হয়, তারপরে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয়। দর্শক ভালো থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।